হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু দিস ইউটিউব চ্যানেল। দ্য লেগুন যে তোমার শর্ট স্টোরিটা আমি পড়ছিলাম সেটার 3টে পার্ট বানানো আছে। আর আজকে 4 নম্বর পার্টটা হবে। ঠিক আছে, প্রথমে যে 4 পেজ মতো টেক্সট আছে সেটা হয়েছিল মোটামুটি একটা 10 পেজের মতো গল্প পিডিএফ এর ফাইল অনুযায়ী। তাহলে প্রথম 4 পেজের আমরা কি দেখেছিলাম যে একজন হোয়াইট ম্যান তার বোটে করে একজনের লেগুনের কাছে একটা বাড়িতে পৌঁছেছে, যেখানে আরশাদ বলে একজন আছে এবং আরশাদের ওয়াইফ ডায়ামেলান আছে, তাই না? কিন্তু ডায়ামেলান এখন মৃত্যু শয্যায় সজ্জিত এবং কি হয়েছে ওর যতদূর সম্ভব ডেঙ্গি বা ম্যালেরিয়া। ঠিক আছে, এখানে ম্যালেরিয়া হয়েছে ওখানে তোমার ডায়ামেলানের। এবার ওই যে প্রচণ্ড মস্কুইটো আছে, সমস্ত কিছু ইমেজ ওখানে কিন্তু বুঝতে পারবে। এবং বিভিন্ন যে লাইনগুলো এখানে লেখা হয়েছে সেগুলো বেশিরভাগই ইমেজে লেখা হয়েছে, ইমেজারি যুক্ত লাইন। ঠিক আছে, বিভিন্ন রেটোরিক ইউজ করা হয়েছে। তাহলে অন্য কোনো কথা না বলে আজকে লাইন বাই লাইন অ্যানালিসিসে চলে আসছে। দেখো কি বলেছে। আর এখানে দেখেছিলে যে দুজনের মাঝে একটা কথোপকথন চলছে, দুজন দুজনকে চেনে, কিন্তু আমরা এখনও স্পষ্ট এটা বুঝতে পারছি না। মানে এখনও অবধি আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি, সেই লাইনগুলোকে খুঁজে পাইনি যে কিভাবে ওরা তুয়ানকে চেনে। ঠিক আছে, আরশাদ কিভাবে তুয়ানকে চেনে এবং কোন অঞ্চল থেকে কি কারণে ও চলে এসেছিল এই অঞ্চলে। ঠিক আছে, ডায়ামেলনকে বিয়ে করার আগে পর্যন্ত ওর পরিচয়টা কি ছিল সেটা মানে তোমার এখন বুঝতে পারবে। ঠিক আছে, আজকের যে পার্টটা হবে সেটাতে। এবং এটাও ওর যে কি প্রফেশন ছিল, ওখান থেকে কেন এসে তোমার লেগুনে বসবাস করতে শুরু করেছে। এবার লেগুন কি সেটা আমি বলেছিলাম ভালোভাবে প্রথম পার্টে। ঠিক আছে, তাহলে আজকে যেটা দেখো সেটা the ever ready suspicions of evil and the gnawing suspicion that lurks in our hearts flowed out into the stillness round him. তাহলে এখানে যে জোসেফ কন্ডার যে লাইনগুলো তুলে ধরেছে না, সেই লাইনগুলো কিন্তু অত্যধিক মানে ডিপভাবে, কোনো কিছুই যে হালকাভাবে দিয়ে দিয়েছে তা নয়। কেননা এটা মনে রাখবে, এটা 11-12 হোক 9-10 হোক, দুটো পর্যায়ের এসএসসির একটা তোমার টেক্সট, তাই না? সুতরাং সহজভাবে তো দেবে না, তাই না? সে তাহলে বলছে যে যে এভার রেডি সাসপিশনস অফ এভিল, সব সময় ওদের তোমার মনের মাঝে একটা জিনিস, যে কিছু একটা হয়তো এবার খারাপ হবে, অমঙ্গল কিছু একটা হবে। লেগুনে মানুষ যদি একাকী অবস্থায় থাকে, স্বাভাবিক কথা, একটু ভয় তো লাগবে, তাই না? অ্যান্ড দ্য নয়িং সাসপিশন, জির উচ্চারণটা এখানে সাইলেন্ট, জিটা এখানে সাইলেন্ট থাকবে। সাসপিশন দ্যাট লার্কস ইন আওয়ার হার্টস, এবং যে তোমার সব সময় যে একটা সে ভয়াবহ একটা সন্দেহ, ভয়াবহ একটা বিপদ, নয়িং, ঠিক আছে, একটা আওয়াজপূর্ণ, শব্দপূর্ণ, দানবীয়। তাহলে সেইটা সব সময় যেন মানে হৃদয়ের মধ্যে লার্কিন, ওটা ঘোরাঘুরি করছে, ওটা যেন জেঁকে বসে আছে। ফ্লোড আউট ইনটু দ্য স্টিলনেস রাউন্ড হিম বলতে গেলে কার কথা বলা হয়েছে? হিম বলতে গেলে এখানে আরশাদের কথা বলা হয়েছে। তাহলে সেইটা কি করছে দেখো, ফ্লো আউট মানে উপচে পড়া, বেরিয়ে যাওয়া। তাহলে এই যে একটা মানে তোমার একটা ভয়, ঠিক আছে, যে ভয়টা স্পষ্ট নয়, কেন ভয়টা লাগছে আমাদের সেইটা স্পষ্ট নয়, সেই জায়গাটা আমাদের আরশাদকে ঘিরে ধরে আছে। স্টিলনেস শব্দটার কি অর্থ? স্টিলনেস মানে হলো নিবিড়, ঠিক আছে, নিবিড়, তারপরে তোমার গাঢ়, এরকম স্টিলনেস নিস্তব্ধতা। আর প্রোফাউন্ড মানে নিবিড়, ঠিক আছে, নীরবতা। স্টিলনেস অর্থাৎ নীরবতা। তাহলে এখানে দেখো ইনটু দ্য স্টিলনেস, আবার সে একই লাইন, ঠিক আছে, ফ্লোড আউট ইনটু দ্য স্টিলনেস রাউন্ড হিম, এখানে আবার দিয়েছে দেখো ইনটু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডাম। তাহলে সেই নিস্তব্ধটা মানে তোমার বা সেই নিস্তব্ধ ভাব বা নীরবতাটা কীরকম? প্রোফাউন্ড অ্যান্ড ডাম। প্রোফাউন্ড মানে কি? যেটা গাঢ়, নিবিড়, যেটাকে স্পর্শ করা যায় না, ঠিক আছে, যেমন অতলস্পর্শী বলা হয়। যেমন বলা হয় এ প্রোফাউন্ড স্লিপ, প্রোফাউন্ড লাভ, প্রোফাউন্ড মিস্ট্রিজ, সেই রকম, বুঝতে পারলে? তাহলে ইনটু দ্য স্টিলনেস প্রোফাউন্ড অ্যান্ড ডাম। এবার ডাম মানে তোমার কি? ডাম মানে ভাষাহীন। যে স্টিলনেসটা, যে এই যে লেগুনের চারিদিকে যে একটা নিস্তব্ধতা, তার কোনো ভাষা প্রদান করা যেতে পারে না, ঠিক আছে। এইভাবে দেখবে একটা শব্দ, ইমেজ যেভাবে লেখক এখানে দেবেন, মানে ওনার পক্ষেই সম্ভব এই ধরনের ইমেজগুলো তুলে ধরা। অ্যান্ড মেড ইট অ্যাপিয়ার আনট্রাস্টওয়ার্দি অ্যান্ড ইনফেমাস। তাহলে কি বলছে? এবং এই সমস্ত কোনো কিছুকে, এই নিস্তব্ধতাটা কি হচ্ছে, ধীরে ধীরে নিজেকে আনট্রাস্টওয়ার্দি করছে। মানে কি? ভালো লাগছে না। একটা নিস্তব্ধ সময় থাকে যেগুলো মানে তোমার যারা ইন্ট্রোভার্ট হয় তারা পছন্দ করে, যারা তোমার একটুখানি তো আনসোশ্যাল বা অ্যান্টি সোশ্যাল না হয়েও
একা থাকতে চায়, তারা পছন্দ করে। কিন্তু এই যে নিস্তব্ধতা মানে আছে, নীরবতাটা আছে, সেইটা কি মানুষের বিশ্বাসযোগ্য নয়, বিশেষত আরশাদের কাছে। অ্যান্ড ইনফেমাস, তাহলে ফেমাসের বিপরীত ইনফেমাস, দুর্নাম, ঠিক আছে, কুখ্যাত বলতে পারো, খারাপ, এইরকম। লাইক দ্য প্ল্যাসিড অ্যান্ড ইনপেনেট্রেবল মাস্ক অফ অ্যান আনজাস্টিফাইয়েবল ভায়োলেন্স। তাহলে কি বলছে? লাইক দ্য প্ল্যাসিড অ্যান্ড ইনপেনেট্রেবল, তাহলে পেনিট্রেবল বিপরীত হলো ইনপেনিট্রেবল, ঠিক আছে, যেটা তোমার অভেদ্য, ভেদ করা যায় না, সেইটার কথা বলা হয়েছে। তাহলে এই যে মানে একটা শান্ত নীরবতা ভাব, ঠিক আছে, সেইটা কি একটা মাস্ক, যেন একটা মাস্ক আনজাস্টিফিয়েবল ভায়োলেন্সের। মানে হঠাৎ করে যেন কোথাও কিছু একটা দুর্ঘটনা ঘটবে, তার জন্যই বোধ হয় এত নিস্তব্ধ, ঠিক আছে, এত যে নীরবতার পরিবেশ, সেটা মনে হচ্ছে যেন একটা আবরণ, একটা মাস্ক। সেই মাস্কটাকে মানে তোমার ভেদ করে আসল ঘটনাটাকে বোঝা যাচ্ছে না, সেইটাই বলেছে। In that fleeting and powerful disturbance of being his, the earth enfolded in the starlight space became a shadowy country of inhuman strife, a battlefield of phantoms, terrible and charming, august or ignoble, struggling ardently। আচ্ছা বেশ, তাহলে এই যে একটা লাইন দিয়েছে, একটা বড় লাইন, যেগুলো প্যারেন্থেসিসের ইউজ করে করে মানে কমা দিয়ে দিয়ে পূর্ণ করেছেন উনি। তাহলে কি বলেছে দেখো, ফ্লিটিং শব্দটার কি অর্থ দেখো, ফ্লিট অ্যাডজেক্টিভ, ফ্লিট মানে ক্ষণস্থায়ী, স্বল্পস্থায়ী, ঠিক আছে, মানে দ্রুত যেগুলো। তাহলে ইন দ্যাট ফ্লিটিং অ্যান্ড পাওয়ারফুল ডিস্টারবেন্স অফ হিজ বিইং দ্য আর্থ এনফোল্ডেড দ্য স্ট্রেইট লাইট স্পেস বিকেম এ শ্যাডোই কান্ট্রি অফ ইনহিউম্যান স্ট্রাইভ। তাহলে এখানে বলেছেন যে অগাস্ট শব্দটার অর্থ, দাঁড়াও এক সেকেন্ড, তাহলে অগাস্ট শব্দটার অর্থ কি? AUGUST, অগাস্ট মানে হচ্ছে মহিমান্বিত, ঠিক আছে, যেটা বলে সাবলাইম, মানে যেটাকে দেখলেই সমীহ জাগে একটা। আর এর বিপরীতে ইগনোবেল শব্দটা এখানে ব্যবহার করেছেন, ঠিক আছে, ইগনোবেল মানে দুটো জিনিসের এখানে ডিলেমা দেখিয়েছেন লেখক, দুটো জিনিসের একটা দ্বন্দ্ব বরাবরই তিনি এঁকে চলেছেন। দেখো, তিনি জাস্ট বলতে চাইছেন এইরকম যে একটা জগতে, না এরকম জগতে যেখানে ইনহিউম্যান, শ্যাডোই কান্ট্রি অফ ইনহিউম্যান স্ট্রাইফ, মানে ইনহিউম্যান কি, হিউম্যানের বিপরীত একটা ব্যাপার বলেছে, তাই না? তাহলে স্ট্রাইপ শব্দটার কি অর্থ? স্ট্রাইপ মানে হলো তোমার দ্বন্দ্ব, ঝগড়া, ঠিক আছে। তাহলে মানুষের এই যে একটা, এই যে পরিবেশটা নীরব একটা ভাব, সেইটা মনে হচ্ছে যেন কোথাও না কোথাও একটা অদৃশ্য যুদ্ধ, অদৃশ্য দ্বন্দ্ব তুলে ধরবে। সেইটা কি রকম দেখো, এই ব্যাটেল ফিল্ড অফ ফ্যান্টমস, ফ্যান্টম শব্দটার অর্থ ভূত, টেরিবল অ্যান্ড চার্মিং। তাহলে আমরা কি হয়, আমাদেরকে যদি কেউ ভূতের গল্প বলে ধরে নাও, তাহলে মানে কোনো কিছু একটা ইন্টারেস্টিং ব্যাপার, বিশ্বাস না করাটা আলাদা জিনিস, কিন্তু তবুও একটা ইন্টারেস্ট জাগে যে শুনি না, তারপরের লাইনটা কি হলো দেখি না, এইটা একটা ব্যাপার, ভয় লাগছে আমাদেরকে, টেরিবল একটা ব্যাপার আছে, তবু একটা চার্মিংয়েরও ব্যাপার আছে, অগাস্টের একটা ব্যাপার আছে, মানে যে জিনিসটা একই সঙ্গে আমাদের মাঝে একটা সমীহ জাগাচ্ছে, জানার একটা ইন্টারেস্ট সৃষ্টি করছে, সেই জিনিসটাই ইগনোবেল, ঠিক আছে, নোবেলের বিপরীত ইগনোবেল, বুঝতে পারছো? সেইটাই ডিসগ্রেসফুল, ইনফেমাস, বিশ্রী, কুৎসিত, মানে এমন একটা পরিবেশ এখানকার। একদিকে যেমন মনে হচ্ছে এই নীরবতাটা বেশ আকর্ষণীয়, ভালোও লাগছে, আবার খারাপও লাগছে, কোথাও কোথাও মনে হচ্ছে যেন আরশাদের, তখন কি মনে হচ্ছে মানে আরশাদের মনের ভাবটা বোঝানোর জন্য লেখক এরকমভাবে ইমেজ ব্যবহার করেছেন যে ক্রমশ আরশাদ কিন্তু দেখো একটা ব্যাটেল ফিল্ডের ইমেজ পেলাম, তাই না? মানে একটা মানুষের মাথায় ব্যাটেল ফিল্ডের ইমেজটা যদি বারবার আসে, তাহলে জানতে হবে ও নিশ্চয় যুদ্ধের সঙ্গে কোনো না কোনোভাবে হয়তো যুক্ত ছিল, তাই না? সেইটাই। তারপরে দেখো কি বলেছে এই লাইনটা, যে স্ট্রাগলিং আর্ডেন্টলি ফর দ্য পজেশনস অফ আওয়ার হেল্পলেস হার্টস। তাহলে কি বলছে, এই যে একটা দ্বন্দ্ব চলছে এই পরিবেশটার, একই সঙ্গে আমাদেরকে মানে টানছে, আবার আমাদেরকে বিরক্তির সৃষ্টি করছে আমাদের মনের মাঝে, সেই জিনিসটা না, এই যে পরিবেশ, এই যে শান্ত ওয়েদার, শান্ত মানে ভয়ানক, ভয়াবহ, মানে একটা কথা হয় না, ভয়ানক বিউটি, ভয়ানক সুন্দরতা, সেই রকমই ভয়ানক যে পরিবেশ, এটা আমাদের হৃদয়কে ক্রমশ আর্ডেন্টলি, ঠিক আছে, আর্ডেন্ট মানে ব্যাকুলভাবে একদম আমাদের হৃদয়ের অধিকার নিতে চাইছে, যে তোমরা এইরকম পরিবেশের উপরই কনসেন্ট্রেট করো, আমাকে বোঝার চেষ্টা করো, এইরকমভাবে যেন পরিবেশটা ওখানে একটা মিস্টেরিয়াস একদম অ্যাটমসফিয়ার সৃষ্টি করলো। অ্যান্ড ইনকোয়াইট, দেখো কোয়াইটের বিপরীত, ইনকোয়াইট অ্যান্ড মিস্টেরিয়াস কান্ট্রি অফ ইনএক্সটিংগুইজেবল ডিজায়ার্স অফ ফিয়ার্স। তাহলে কি বলছে, এই কান্ট্রিটা কীরকমভাবে বর্ণনা দিল, অ্যান্ড আনকোয়াইট যেটা অশান্ত, ঠিক আছে, অ্যান্ড মিস্টেরিয়াস, একে তো অশান্ত, তার উপরে রহস্য আছে, কান্ট্রি অফ ইনএক্সটিংগুইজেবল, তাহলে এক্সটিংগুইজ থেকে এক্সটিংগুইজেবল এবং
ইনএক্সটিংগুইজেবল ডিজায়ার অ্যান্ড ফিয়ার্স। তাহলে এখানে ডিজায়ার অ্যান্ড ফিয়ার্স অ্যাডজেক্টিভ ইউজ করেছে। দেখো এখানে বলেছে যে এই জগৎটা কী রকম, যেখানে আমাদের ডিজায়ার অর্থাৎ কি আশা আকাঙ্ক্ষা, সঙ্গে কি থাকে ফেয়ার ভয়ও আছে, সেইটার কোনো সময় না নেভে না, ইনএক্সটিংগুইজেবল। মানে এই কান্ট্রিটা কী রকম, মানে এই দেশটা কী রকম আরশাদের দৃষ্টিতে, যে যতই আনকোয়াইট হোক, মিস্টেরিয়াস হোক, তবু আমাদের ভয়, আমাদের আশা আকাঙ্ক্ষা, জানার আগ্রহ, এগুলো কোনোটাই যেন কমে না। তাহলে সব কিছুর মাঝে আমরা একটা ডুয়ালিটি পেলাম এই যে এই প্যারাটার মাধ্যমে, তাই না? একদিকে যেমন অগাস্ট, অন্যদিকে ইগনোবেল, একদিকে যেমন ডিজায়ার আছে, অন্যদিকে ফেয়ার আছে। তাহলে তারপরে যখন তোমার প্যারাটায় চলে আসবো আমরা, এ প্লেইনটিভ মারমার রোজ ইন দ্য নাইট, এ মারমার স্যাডেনিং অ্যান্ড স্টার্টলিং। তাহলে কি বলছে দেখো, মারমার, মারমার শব্দটা একটা শব্দ আছে হুইসপার, একটা শব্দ আছে মারমার। মারমার মানে ফিসফিস করা, একটাও কিছু যাতে বুঝতে পারা যায় না যায় সেইটা। এ প্লেইনটিভ, তাহলে যে একটা মারমার, একটা নীরব, মানে তোমার একে তো নাইটটা স্টিল, ঠিক আছে, নাইটের কোনো ভাষা নেই, ডাম, কিন্তু মানুষের মাঝে নানা রকম ইম্যাজিনেশনের থ্রুতে নানা রকম কল্পনা করে, নানা রকম কনসেপ্টের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নানা রকম কনসেপ্ট উঠে আসে, তাই না? সেইটাই বলতে চেয়েছি। দেখো এ প্লেইনটিভ মারমার রোজ ইন দ্য নাইট, তাহলে সেই যে নাইটে কি হলো, প্লেইনটিভ শব্দটার কি অর্থ এখানে, মোর্নফুল, মানে শোকার্ত, একটু দুঃখী দুঃখী ভাব সেই রকম। তাহলে রাত্রের মাঝে কি হলো, একটা তোমার যে শোকার্ত বা বেদনার্ত একটা মার বীর ফিস ফিস উঠে আসছে কোথা থেকে জানি না, এরকম। এ মার স্যাডনিং অ্যান্ড স্টার্টলিং। আর যে বীর ফিসটা শুনলে পরে কি করছে দেখো, আমাদেরকে হঠাৎ করে না স্যাডেনিং, দুঃখ দিয়ে দিচ্ছে, তারপরে স্টার্টলিং এবং চমকপ্রদভাবে, মানে আমাদেরকে চমকে দিচ্ছে, সেটাই বলতে চেয়েছে। দেখো অ্যাজ ইফ দ্য গ্রেট সলিটিউডস অফ সারাউন্ডিং উডস had tried to whisper into his ear the wisdom of their immense and lofty indifference। তাহলে এটা কি বলতে চেয়েছে, কেন, মানে এখানে বর্ণনাটা দিয়েছে দেখো, সেই মারমারগুলো কী রকম, অ্যাজ ইফ দ্য গ্রেট সলিটিউড অফ সারাউন্ডিং উডস। তাহলে কি বলছে, এই যে যে বীর ফিসটা উঠে আসছে, সেটা দেখো চারিদিকের যে বনভূমি, চারিদিকে যে গাছপালা আছে লেগুনের, সেটা আমরা বর্ণনায় পেয়েছিলাম, প্রচুর গাছপালা রয়েছে, কেবল তোমার আরশাদের ঘরের ওটুকুই, মানে তোমার ওই জায়গাটা, ওই এরিয়াটা একটুখানি পরিষ্কার মতো, সেইটাই। হ্যাড ট্রাইড টু হুইসপার, তাহলে কি বলছে, এই চারিদিকের গাছপালার যে নীরব একটা শব্দ, নীরব একটা মারমার, সেইটা কি করছে, ট্রাইড টু হুইসপার ইন দ্য এয়ার, কারোর কানে একটা কিছু বলার চেষ্টা করছে। এবার কি বলার চেষ্টা করছে দেখো, দ্য উইজডম অফ দেয়ার ইমেন্স, দ্য উইজডম অফ দেয়ার বলতে গেলে ওই যে তোমার গাছগুলোর কথা বলা হয়েছে, সারাউন্ডিং উডসের কথা বলা হয়েছে, ঠিক আছে, সারাউন্ডিংস উডসের কথা বলা হয়েছে দেয়ারের এখানে, দেয়ার ইমেন্স অ্যান্ড লফটি ইনডিফারেন্স। তাহলে কি বলছে, এই যে গাছপালা, মানে লেগুনের কি হয়, আরশাদ যে কত অসহায় সেইটা আরশাদ এখানে বোঝানোর চেষ্টা করেছে লেখক, মানে তোমার নিজের কলমের দ্বারা। মানে লেখক বলেছে এখানকার গাছপালাগুলো বোধ হয় আরশাদের চেয়ে অনেক ভালো আছে, কেননা তারা বারবার এই যে একটা ফিস একটা শব্দ, একটা নির্জন শব্দর মাঝে একটা ভাষা প্রদান করছে এবং ক্রমশ বোঝাতে চাইছে যে আমরা না পুরোপুরি, তাহলে এই যে বলেছে উইজডম অফ দেয়ার ইমেন্স মানে কি, প্রচুর, লফটি মানে উচ্চ, ঠিক আছে, লফটি মানে তোমার গর্বিত, উদ্ধত, এরকম একটা ব্যাপার, ইনডিফারেন্স মানে ওরা পুরোপুরি উদাসীন, একটা মানুষের বা ডায়ামেলান যে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে সেই সংক্রান্ত কোনো ব্যাপারে ওদের কোনো কিছু এসে যায় না, সেটাই বলছে। তাহলে আরশাদের কিন্তু এখানে আপাতত কেউই নেই আরশাদের সঙ্গে, মানে আরশাদের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য, ঠিক আছে। তাহলে এইভাবে লেখক কিন্তু প্রথমে তুলে ধরতে চেয়েছেন। তারপরে দেখো, সাউন্ডস হেজিটেটিং অ্যান্ড ভেগ ফ্লোটেড ইন দ্য এয়ার রাউন্ড হিম। তাহলে কি বলছে, সাউন্ডস, এই জায়গাটা একটু ভালোভাবে দেখে নেবে, কেননা এখানে খুব সুন্দরভাবে একটা বর্ণনা করবেন তিনি। দেখো সাউন্ড, ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস, এই তিনটে জায়গায়। তাহলে সাউন্ড হেজিটেটিং অ্যান্ড ফেক শব্দটা কি অর্থ, একটা অস্পষ্ট ব্যাপার, ঠিক আছে। তাহলে বনের থেকে বা তোমার নির্জন জায়গাগুলো থেকে একটুখানি বোধ হয় সবসময় যেন মনে হচ্ছে সাউন্ড আসছে বা ঝিঝি পোকার ডাক আসছে, সেইটা বলেছেন তিনি। তাহলে সেই জায়গাটা কি করছে দেখো, ফ্লোটেড ইন দ্য এয়ার, ফ্লোটেড মানে ভেসে যাওয়া, ভেসে থাকা, সেটা তোমরা জানো, রাউন্ড হিম। তাহলে আর সাথে চারিদিকে মনে হচ্ছে যেন যে তোমার ওই যে লেগুন অঞ্চলের সেই নীরব বা শান্ত ওয়েদারে, শান্ত আবহাওয়ার মধ্যে কোথাও থেকে যেন একটা শব্দ দ্বিধান্বিতভাবে তার আশেপাশে ঘোরাঘুরি করছে, হেজিটেট করছে, ঠিক আছে। সেপ্ট দেম সেলফ, এবার সেই যে শব্দ, সেই যে তোমার খামখেয়ালি একটা শব্দ, সেটা কি করছে দেখো, সেপ্ট দেম সেলফ, সেই শব্দগুলোকে স্লোলি ইনটু ওয়ার্ডস, তাহলে সেই শব্দটাই যেন ধীরে ধীরে অক্ষরে পরিণত হচ্ছে, ঠিক আছে, একটা
মানে তোমার একটা বাজিং আওয়াজ, যে কোনো আওয়াজ ধরে নাও, যেমন ঢাকের আওয়াজ, ঢাকের আওয়াজের সঙ্গে আমরা যদি মনে মনে কিছু ইমেজ কিছু কল্পনা করে কোনো কথা ভাবি, তাহলে ওই যে রিদমের সঙ্গে আমাদের কথাটা মিলে যায় না? সেইটাই বলেছে। তাহলে সেই যে একটা নামহীন বা অর্থহীন একটা ভাষা তোমার আওয়াজ আসছিল, সেটা ধীরে ধীরে যেন কোনো একটা অক্ষরের সৃষ্টি করছে, শব্দ সৃষ্টি করছে, ঠিক আছে? এবার শব্দ সৃষ্টি করেই ক্ষান্ত হলো না, আরও কিছু বলবে দেখো। অ্যান্ড অ্যাট লাস্ট flowed on gently in a murmuring stream of soft and monotonous sentences। এবং শেষ পর্যন্ত কি করছে না, তারা একটা, দেখো বলেছে ফ্লোট অন, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করে নিল, ঠিক আছে, মাইগ্রেট করে নিল, চলে গেল। তাহলে জেন্টলি ইন এ মারমারিং স্ট্রিম অফ সফট অ্যান্ড মোনোটোনাস। তাহলে সফট মানে একটু তোমার নরম টাইপের বলতে পারো, মোনোটোনাস মানে একঘেয়েমি। যেমন কানের কাছে যদি মশাতে ভন 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 করে, মশায় যদি একটা গান রিদম করেই যায়, কেমন হয় সেটা? মোনোটোনাস লাগে, খুব বিরক্ত লাগে। সেইটাই বলেছে। সেই সাউন্ডটা শুধুমাত্র ওয়ার্ডেই মানে ট্রান্সলেট হয়ে শান্ত হলো না, সেটা নিজেকে না সেন্টেন্সে পরিবর্তিত করে নিল। যে একটা মোনোটোনাস সেন্টেন্স, কি সেন্টেন্স? আর সাথে কি মনে হচ্ছে যে আর ডায়ামেলান বাজবে না, আর আমার লাভ থাকবে না, এইটাই তাকে ওয়েদার চারিদিক থেকে সবাই বোঝানোর চেষ্টা করছে, সেইটাই বলছে। হি স্টেয়ার্ড লাইক আ ম্যান। এতক্ষণ যেন কোনো একটা জগতে ছিল, নড়ছিল না, কিন্তু এইবার একটা মানুষ যেমন নড়ে, ঠিক আছে, সেটা নড়ে উঠলো একবার। ওয়েকিং আপ অ্যান্ড চেঞ্জড হিজ পজিশন স্লাইটলি। এবং একটুখানি বসেছিল, দেখেছিল তোমার ইয়ের সঙ্গে, আমাদের তুয়ানের সঙ্গে, হোয়াইট ম্যানের সঙ্গে, তাহলে নিজের পজিশনটা, নিজের অবস্থানটা একটুখানি সরিয়ে নিল, ঠিক আছে। আরশাদ মোশনলেস অ্যান্ড শ্যাডোই। তাহলে আরশাদ দেখো মোশনলেস অ্যান্ড শ্যাডোই, মানে আর কিন্তু নড়ছে না, একটুখানি নড়ে সরে গেল। এবার শ্যাডোই শব্দটার কি অর্থ? ঠিক যেন ছায়া সুলভ। মানুষকে যখন আমরা রেকগনাইজ করতে পারি না, যার তোমার নিজস্ব একটা পার্সোনালিটি, নিজস্ব একটা অ্যাটিটিউড, নিজস্ব একটা পরিচয় হারিয়ে যায়, তাকে বলা হয় শ্যাডোই অ্যাটিটিউড, শ্যাডোই পার্সন, ঠিক আছে। সেই রকমই আরশাদের ব্যাপার। আরশাদ যেন এখন আরশাদ নয়, ঠিক আছে। স্টিয়ারিং উইথ বোর্ড হেড। তাহলে বোর্ড শব্দটার অর্থ স্টুপ, নিচু, ঠিক আছে, এরকম বেন্ড করাকে বলা হয় বোর্ড। হেড আন্ডার দ্য স্টার্স ওয়াজ স্পিকিং ইন এ লো ড্রিমি টোন। তাহলে এই জায়গাটা উনি কিছু একটা এবার বলবেন। দেখো এতক্ষণ অনেকক্ষণ ধরে আমরা চারিদিকের পরিবেশ, চারিদিকে গাছপালা থেকে যে আওয়াজ, এই সমস্ত কিছু জানতে পারছিলাম, ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ ধরে কথা বলেনি ওরা। এবার আর সাথে সেই তারাদের মানে আকাশের নিচেও মাথাটা নিচু করে বসে আছে, মানে একে তো কারোর একটা নিচে বসে আছে, তারপরে নিজেও জীবন থেকে হেরে গিয়ে নিজেও মাথাটাকে বো করে আছে, ঠিক আছে, বোড হেড এরকম বলেছে। দেখো তাহলে এটা কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ, ভার্ব নয় কিন্তু, উইথ বোড হেড। তাহলে এখানে দেখো এগুলোর উচ্চারণ যেমন হয় ব্লেসড, ব্লেসিড হয়, মানে ব্লেসড হয় না যখন অ্যাডজেক্টিভ হয়, তখন ব্লেসিড এরকম। যাই হোক, তাহলে বলেছে যে ড্রিমি টোন এরকম অপশন থাকে বিভিন্ন, যারা তোমার সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত তারা জানো। তাহলে একটুখানি স্বপ্নালু বা স্বপ্নাতুর কণ্ঠে কি বললো দেখো, যেন মনে হচ্ছে পুরোপুরি বাস্তবের সঙ্গে ও খাপ খাইয়ে নিতে পারছে না, কিছু একটা বলবে, দেখো একটুখানি হেজিটেট করে, মানে ডট 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 দিয়েছে দেখো, হেজিটেশনের সঙ্গে বললো ফর হোয়ার ক্যান উই লে ডাউন দ্য হেভিনেস অফ আওয়ার ট্রাভেল বাট ইন আ ফ্রেন্ডস হার্ট। এইটা বোধহয় আমাদের কাছেও অনেকটাই মানে তোমার ম্যাচিং ওয়ার্ড, তাই না, ম্যাচিং সেন্টেন্স। বলছে যে আমাদের নিজেদের হৃদয়ের হেভিনেস অর্থাৎ ভারী ভাব, মানে কষ্ট, দুঃখ। হৃদয় ভারী কখন হয়? সুখে ভারী হয় না, দুঃখে ভারী হয়। একটা পরীক্ষা হয়ে গেল, ভালো হলো, দেখবে ওর জন্য হালকা হয়ে যায়, কিন্তু কোনো টেনশন বা কিছুতে ভারী হয়ে যায় দুঃখে। সেইটাই বলছে যে আমরা আমাদের জীবনের দুঃখ একটা বন্ধুর কাছে প্রকাশ করব না তো কার কাছে প্রকাশ করব? সে যদি বন্ধুর মতো বন্ধু হয় তাহলে তার কাছে প্রকাশ করাই যেতেই পারে। এ ম্যান মাস্ট স্পিক অফ ওয়ার অ্যান্ড অফ লাভ। তাহলে কি বলছে? একজন মানুষের যুদ্ধ এবং তোমার ভালোবাসা বা প্রেম, ঠিক আছে, এই সমস্ত কিছু নিয়ে ডিসকাস করা অবশ্যই উচিত, সেটাই বলেছে। মানে ওর দুটোই ঘটেছে, ওর জীবনে যুদ্ধও ঘটেছে, ওর জীবনে লাভও ঘটেছে। তুয়ানকে উদ্দেশ্য করে বলছে দেখো, নো হোয়াট ওয়ারিস, তুমি তো জানো যে যুদ্ধ কী জিনিস। অ্যান্ড ইউ হ্যাভ সিন মি, তুমি দেখেছো আমাকে, ইন দ্য টাইম অফ ডেঞ্জার। তাহলে বিপদের সময় আমি কি করেছিলাম? সিক ডেথ অ্যাজ আদার পিপল সিক লাইফ। তাহলে কি বলছে? তোমার ভাই তুমি তো দেখেছো যে আমি বিপদের সময় মৃত্যুকে মানে চেয়েছিলাম যখন অন্য মানুষজন বাঁচতে চায়, ঠিক আছে। এটা ওর ব্যাপার, পার্সোনাল ব্যাপার আমাদের আর সাথে। এ রাইটিং মে বি লস্ট, কেমন একটা লাইন দেখবে দেখো, বলছে যে কোনো কিছু তুমি লিখে রাখো সেটা হারিয়ে যেতে পারে। এ লাই মে বি রিটেন, তোমার একটু মিথ্যা টিথ্যা লেখা যেতে পারে, সেটা বলছে দেখো মিথ্যা কথা। বাট হোয়াট দ্য আই
দি আই হ্যাজ সিন ইজ ট্রুথ অ্যান্ড রিমেন্স ইন দ্য মাইন্ড। কিন্তু চোখে যদি কোনো কিছু দেখে, তাই না, সেইটা তো ট্রুথ হয়, সেটা তো সত্যি হয় এবং সেটাই মাথাতে থেকে যায়। মানে আরশাদের লাইফে এমন কিছু ঘটেছে যেটা তোমার চাক্ষুষ প্রত্যক্ষে জিনিস, সেটা ওর মাথায় এখনও স্ট্রাইক করে আছে। সমস্ত কিছু ডায়ামেলনকে যেভাবে পেয়েছে, যেভাবে ও লেগুনে এসে বসবাস করছে, সেই সমস্ত কিছু কিন্তু প্রত্যক্ষভাবে একদম ও মানে তোমার অনুভব করেছে, সেটাই বলতে চাইলো। তাহলে বলছে চোখের দেখা কি কোনোদিন ভুল হয়? কিন্তু এটাও মানে কি হয় বলো তো, চোখের দেখা বলতে গেলে এখানে ফিলোসফিক্যাল অর্থে ধরে নিও না যে তুমি হয়তো ভাবলে কোনো একটা মুভির বা কোনো কিছুর মাঝখান থেকে দেখতে আরম্ভ করলে, তুমি প্রি কনসেপশন দিয়ে অনেক কিছু বানিয়ে নিলে, ঠিক আছে, যে এরকম হয়েছিল হয়তো, এরকম হবে হয়তো, দিয়ে কিছুই হলো না। সেটা কিন্তু চোখের দেখাটা ঠিক হয় না। আমরা যদি জিনিসটাকে মানে প্লটটা ঠিক মতো না জানি, মানুষের জীবনের ঘটনাও মাঝখান থেকে গিয়ে বা দেখে কিছু একটা ভেবে নিলাম আমরা, সেটাও ঠিক হয় না। সেই অর্থে বলতে চাইনি কিন্তু, ঠিক আছে। তাহলে বলছে দেখো একটু হালকা অর্থে বলতে চাই যে আই রিমেম্বার সেড দ্য হোয়াইট ম্যান কোয়াইটলি। রিমেম্বার, তাহলে আমার মনে আছে, হোয়াইট ম্যান বললো মানে তুয়ান বললো, ঠিক আছে। আরশাদ ওয়েন্ট অন উইথ মোর্নফুল কম্পোজার। তাহলে আরশাদ মানে ওয়েন্ট অন মানে কি, গো অন থেকে এসছে, ওয়েন্ট অন চালিয়ে গেল, কন্টিনিউ করলো, ঠিক আছে, ক্যারিড অন করলো। তাহলে আরশাদ বেশ একটা বেদনার্থ মানে কম্পোজার অর্থ কি, হাবভাব নিয়ে, ঠিক আছে, নিজের মাঝে একটা শোকার্ত হাবভাব নিয়ে বলে চললো। কি বলে চললো দেখো, দেয়ার ফোর আই শ্যাল স্পিক টু ইউ অফ লাভ। আর তার জন্য ওই যে বললো যে বন্ধুকে সমস্ত কিছু বলাই যায় এবং একটা মানুষের তোমার ওয়ার এবং লাভ নিয়েও বলা যায়। তার জন্য আমি তোমার কাছে আজকে লাভ নিয়ে কথা বলবো, ঠিক আছে। লাভ বলতে গেলে নিজের জীবনের ঘটনাটা বলবে বা একবার রিমাইন্ড করতে চাই, সেটা বলছে দেখো। বলছে স্পিক ইন দ্য নাইট, এই রাত্রিতেই বলবো। কেন? কেননা এই পরের লাইন থেকে একটা তোমার শর্ট কোয়েশ্চেন আছে, ইম্পর্টেন্ট লাইন বলেছে দেখো, স্পিক বিফোর বোথ নাইট অ্যান্ড লাভ আর গন। তাহলে বলছে আমি তার আগেই বলতে চাইছি, যত মানে যখন রাত্রি কিংবা আমার প্রেম দুটোই চলে যাওয়ার আগেই আমি তোমাকে কথাগুলো বলতে চাইছি। কেন বলেছে? রাত্রিটাও তো কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, স্বাভাবিক নিয়ম, নেচারের নিয়ম। অ্যান্ড লাভ অর্থাৎ ডায়ামেলনের যেহেতু অবস্থা খুব খারাপ, সেইটাই বলেছে, ঠিক আছে, যে তাদের দুজনে যাওয়ার আগে আমি কথাগুলো বলতে চাইছি। এবার আরও একটু অ্যাড করবে দেখো, অ্যান্ড দি আই অফ দ্য আই অফ ডে লুকস আপন my sorrow and my shame, upon my blackened face, upon my burned heart. তাহলে কি বলছে যে যখন তোমার দিনের আলোটা পড়বে না, তখন দিনের আলোটা আমার দুঃখ, আমার লজ্জা, ঠিক আছে, মানে কিছু একটা কাজ করেছে যার জন্য কিন্তু ও অনুতপ্ত। কেননা এই লাইনটা আমরা আগেও পেয়েছিলাম, ডায়ামেলনকে মানে সমাজের স্বীকৃতিতে কিন্তু ও বিবাহ করেনি, সেই জন্যই ও অনুতপ্ত, ঠিক আছে। কারোর একটা বা ভাইকে বাঁচাতে পারেনি, এখানে ওর ইমেজ পাবে, দেখবে ওর ভাই ওর সঙ্গে ওয়ারিডার ছিল এবং নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিল। তাহলে কি বলছে, আপন মাই ব্ল্যাক অ্যান্ড লুকড আপন, ঠিক আছে, যেমন লুক ডাউন আপন মানে নিন্দা করা, হেও করা, এরকম ফ্রেজাল ভার্বগুলো ইউজ করা হয়েছে। তাহলে আমার যে কালো, অর্থাৎ এখানে কি বলেছে যে তোমার কুৎসিত বা বিশ্রী, ঠিক আছে, অবহেলিত ফেস, সেই ফেসের উপর দেখে করুণা দেখাবে দিনের আলো। আপন মাই বার্নড আপ হার্ট, এবং সে আমার উত্তপ্ত, আমার যে পুড়ে যাওয়া হৃদয়টাকেও আমার তোমার যে দিনের আলো সেইটা আমার উপরে শো করবে তখন। সেই জন্য আমি রাতেই বলতে চাইছি, আমি দিনের আলোর কোনো রকমই কিছু চাই না। মানে ও আমাকে অপমান করুক বা আমার উপর সহানুভূতি দেখাক, আমি কোনো কিছুই চাইছি না। এস হাই শ্রট অ্যান্ড ফেইন। তারা কি বললো, একটা দীর্ঘশ্বাস পড়লো যেটা তোমার শর্ট, ছোট, ঠিক আছে। ফেইন্ট মানে এখানে দুর্বল একটা টাইপের, মানে খুব একটা যে জোর সংক্রান্ত সেরকম কিছু নয়। মার্কড অ্যান্ড অলমোস্ট ইমপারসেপ্টেবল পজ। তাহলে এই যে একটা দীর্ঘশ্বাস পড়লো, কেমনভাবে বর্ণনাটা দেখো, এখানে বলছে যে সেইটা কি করলো, একটা মার্ক করে দিল। মানে একটা কথা বলার সঙ্গে সঙ্গে যদি আমরা একটা দীর্ঘশ্বাস ফেলি, কি হয়, একটু একটা মানে তোমার পজের মতো কাজ করে না, একটা পজ যেমন কমা পূর্ণচ্ছেদ সেরকম। সেইটাই বলছে যে অলমোস্ট ইমপারসিপ্টেবল পজ। ইমপারসিপ্টেবল মানে কি, যেটা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, মানে পঞ্চ ইন্দ্রিয় বা তোমার ষষ্ঠ ইন্দ্রিয় মন দিয়ে তুমি অনুধাবন করতে পারবে না, সেইটা হলো ইমপারসিপ্টেবল, একটা দুর্বোধ্য, একটা অদৃশ্য পজ, ঠিক আছে। অ্যান্ড দেন হিজ ওয়ার্ডস ফ্লোড অন, তারপরে না তার শব্দগুলো একে 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 বেরোতে থাকলো এবং সেন্টেন্স তৈরি করতে থাকলো। দেখো, উইথ আ স্টেয়ার, উইদাউট আ স্টেয়ার, একটুও নড়লো না, চড়লো না, ঠিক আছে, মানে যে নড়াচড়া হয়ে একটুখানি থামি সেরকম কোনো ব্যাপার নয়, বলতে শুরু করলো একদম কোনো ভঙ্গিমা ছাড়া, কোনো গেস্টার ছাড়া, কোনো অলঙ্কার ছন্দ ছাড়াই ও কিন্তু এবার বলে যাবে। তাহলে তারপরে কি বলেছে দেখো, আফটার
দ্য ডে অফ ট্রাভেল অ্যান্ড ওয়ার ওয়াজ ওভার, যখনই কি হয়েছিল সেই সমস্যার দিন এবং যুদ্ধের দিন যখন শেষ হয়ে গেল, ইউ ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম মাই কান্ট্রি ইন পারসুয়েট অফ ইউর ডিজায়ার, তুমি তো তোমার নিজের ডিজায়ার, নিজের ইচ্ছা, যেমন আমাদের ডিজায়ার চাকরি করি, এই করি, হ্যানা করি, তানা করি, ঠিক আছে, তার পিছনে তুমি চলে গিয়েছিলে তোমার লক্ষ্য অনুধাবনের জন্য। হুইচ উই মেন অফ আইল্যান্ড, মেন অফ দ্য আইল্যান্ড, আমরা এই যে দ্বীপের মানুষগুলো ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারিনি, কেননা মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা ছিলাম, যে সেই চাষির বেটা চাষাই হবে এরকম একটা কনসেপ্ট ছিল আমাদের মাঝে, ঠিক আছে। তুমি যে বাইরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা মানে তোমার এক্সটাবিলস করতে চেয়েছিলে, সেই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারিনি। আই অ্যান্ড মাই ব্রাদার বিকেম আগেন অ্যাজ উই হ্যাড বিন বিফোর দ্য সোর্ড বেয়ারার্স অফ দ্য রুলার। তাহলে কি হলো, যুদ্ধের শেষ মানে একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে, এবং সেই যুদ্ধের পরেও আমি এবং আমার ভাই সেই একই কাজ করতাম। কি কাজ করতাম দেখো, যেটা আমরা আগে ছিলাম, যেমনটা আমরা আগে ছিলাম, কি ছিলাম, দ্য সোর্ড বেয়ারার অফ দ্য রুলার, এগুলো আসে। সোর্ড বেয়ারার বলতে এখানে কি মানে, এখানে একজন রুলারের নাম পাবে সাইডেন্ড্রিং বলে, ঠিক আছে। এবার ওনার ওয়ারিরর ছিল, এরা দুজনেই ওয়ারিরর ছিল, আরশাদ অ্যান্ড হিজ ব্রাদার ওয়ার ব্রেভ ইয়াং ওয়ারিরর, ঠিক আছে। সোর্ড বেয়ারার টু দ্য রুলার, ঠিক আছে, এরকম। এবার রুলারের নামটা আমরা পাবো, এটা দেখো, ওয়ারিরর, ওরা যোদ্ধা ছিল, এরকম ভালো যোদ্ধা ছিল। ইউনো উই ওয়ার ম্যান অফ ফ্যামিলি, তার মেন অফ ফ্যামিলি বলতে গেলে আমরা একটা আদর্শ পরিবারেরই ছেলে ছিলাম, নাম করা, বিলঙ্গিং টু আ রুলার রেস, এবং আমাদের মাঝে রুলিং রেস, ঠিক আছে, যে শোষণ মানে তোমার শাসন কিভাবে করতে হয়, কিভাবে রাজার আদেশ পালন করতে হয়, সেইটা আমরা কিন্তু রক্তে রক্তে আমাদের ধারাটা বয়ে আসছিল, আমার বাবারাও হয়তো এই কাজ করেছিল সেইটাই। তারপর কি বললো, অ্যান্ড মোর ফিট দ্যান এনি টু ক্যারি অন আওয়ার রাইট শোল্ডার দ্য এমব্লেম অফ পাওয়ার, তাহলে কি বললো, এবং অন্য যে কোনো মানুষের চেয়ে আমরা আমাদের এই কাজটা কিন্তু ভালোভাবে করতে পারতাম, ঠিক আছে। অ্যান্ড ইন দ্য টাইম অফ প্রসপারিটি সাইড এন্ড্রিং, এর নামটা আমি বললাম, শো ডাস ফেভার, তাহলে কি বলছে, এবং যখন সাইড এন্ড্রিংয়ের প্রসপারিটি সময় এলো, উন্নতির সময় এলো, তখন তিনি আমাদেরকে তার ফেভার, তার মানে আনুগত্য প্রদান করেছিলেন, ঠিক আছে, তিনি আমাদের সাপোর্ট করেছিলেন। অ্যাজ উই ইন দ্য টাইম অফ সরো হ্যাড শোড হিম দ্য ফেইথনেস অফ আওয়ার কারেজ, ঠিক আছে, মানে যুদ্ধ হয়েছিল যেহেতু একটা, তখন সাইড এন্ড্রিংয়ের সঙ্গে এরা যেহেতু ছিল দুঃখের সময়ে, সাইড এন্ড্রিংয়ের আরশাদ এবং আরশাদের ভাই, তাকে যেহেতু তোমার কারেজ জুগিয়েছিল, তার মানে তোমার যে বিশ্বাসের প্রদর্শন করেছিল, সেই জন্য আরশাদ বলেছে যে ওনার দুঃখের সময় যেমন আমরা ওনাকে তোমার একটা আনুগত্য প্রদান করেছিলাম, আমাদের বিশ্বাস শো করেছিলাম, সেই রকমই উনি যখন জিতে গিয়েছিলেন যুদ্ধে, তারপরে উনিও আমাদেরকে তার আনুগত্য প্রদান করেছিলেন। ইট ওয়াজ আ টাইম অফ পিস, এবার যুদ্ধ টুদ্ধ সব শেষ, সেটাই বলেছে দেখো, তাহলে বলছে এখন কিন্তু শান্তির সময় এসেছিল। এ টাইম অফ ডিয়ার হান্টস, তখন মানুষ কি হতো, শিকারে যেত। এবার রাজা কখন শিকারে যেতে পারে, যখন যুদ্ধ টুদ্ধ থাকে না, ঠিক আছে। এবার যদি একটা রাজা যুদ্ধই করে যায়, তাহলে ডিয়ার হান্টের ভূত মাথা থেকে নেমে যায়, আর যদি অবহেলা করে সেটা আলাদা, নিজের ডিউটিকে। অ্যান্ড কক ফাইটস, তাহলে কক ফাইটস তখনকার দিনে মানে যেমন সিস্টু উস্টু কনকারের একটা ইমেজ পাবে, কক ফাইটসের খুব হতো এগুলো, মুরগির লড়াই। অ্যান্ড আইডল টক্স অ্যান্ড ফুলি স্কোয়াবলস বিটুইন মেন হুজ বেলিজ আর ফুল অ্যান্ড ওয়েপন্স আর রাস্টি, তাহলে কি বলছে, আইডিয়াল টকে মানুষজনের কাজকর্ম না থাকলে কি হয়, এই অলসভাবে দিন কাটাতো সারাদিন। ফুলি স্কোয়াবেলস, ফুলি শব্দটার অর্থ বোকা বোকা ভাব, এবার স্কোয়াবেল মানে কি, এই ধরে নাও ঝগড়া করলো, খিটখিটে ঝগড়া, কোনো মানে নেই, কিছু নাই, একে অপরের সঙ্গে খুনসুটি লেগেই আছে, বিটুইন মেন হুজ বেলিজ আর ফুল, তাহলে কাদের মাঝে এই সমস্ত কিছু চলতো, যাদের পেটে ভাত আছে, বেলিজ আর ফুল, ঠিক আছে, যাদের পেটে খাবার রয়েছে তাদের সঙ্গে। অ্যান্ড ওয়েপন্স আর রাষ্ট্রী, এবং তাদের যে তোমার অস্ত্র শস্ত্র, সোর্ড, তরোয়াল, এই সমস্ত কিছু রাষ্ট্রী মরচে পড়ে গিয়েছে, মানে ওরা যুদ্ধ থেকে সরে গিয়েছে নিজেদের, যেহেতু এখন একটা পিসের সময়, শান্তির সময়, চারিদিকে যুদ্ধের ওয়েদার নাই, সেই জন্য কিন্তু ওরা খাওয়া দাওয়া করতো আর বসে বসে এই সমস্ত এই তোমার আড্ডা আড্ডা দিত, যাকে বলা হয় বাংলা কথায়, ঠিক আছে। বাট দ্য সোয়ার ওয়াচড, তা সোয়ার শব্দটার কি অর্থ, মানে বীজ বপন যে করে তাকে বলা হয়, শো থেকে এসছে সোয়ার, এসো ডব্লিউ থেকে বুঝতে পারছো। ওয়াচ দ্য ইয়াং রাইস শুডস গ্রো আপ উইদাউট ফেয়ার, তাহলে যিনি তোমার চাষি, তিনিও দেখলেন যে যেন ধান গাছগুলো বা অন্য কোনো গাছ, সেগুলো ভয় ছাড়াই বেশ বেড়ে উঠছে, কেননা একটা শান্তির পরিবেশ চারিদিকে, সেইটাই বোঝাচ্ছে, দেখো করোনা ছিল না কিন্তু। এবার অ্যান্ড দ্য ট্রেডার্স মানে ব্যবসায়ী, মানে একদিকে যেমন সোয়ার বলে তিনি তোমার কৃষক সম্প্রদায়কে উল্লেখ করলেন, সেই রকমভাবে ট্রেডার্স বলতে মানে যারা ব্যবসা বাণিজ্য করে, বণিক জাতীয়, তখন তো সওদাগর ছিল, তাদেরকেও উল্লেখ করলেন, ঠিক আছে। তাহলে কেম অ্যান্ড ওয়েন্ট,
তারা একবার আসছিল যাচ্ছিল, মানে তারা তোমার ব্যবসা বাণিজ্য করছিল, একবার ডিপার্ট করছিল, একবার আবার আসছিল, ঠিক আছে। ডিপার্টেড লিন অ্যান্ড রিটার্ন ফ্যাট ইনটু দ্য রিভার অফ পিস। তাহলে কি বলেছে, রিভার অফ পিস। তখন পিস মানে সমুদ্র বা নৌকার মাঝেও একটা, নদীর মাঝেও একটা কি হলো, পিসের ভাব আছে, মানে শান্তির ভাব আছে, ঠিক আছে। তাহলে ডিপার্টেড লিন, তারা যখন তোমার ব্যবসা করতে যেত তখন খুব দুর্বল ছিল, পাতলা থাকতো, কিন্তু যখন বাড়ি ফিরে আসতো তখন দেখতাম বেশ মোটা হয়ে গিয়েছে, মোটা সোটা হয়ে গিয়েছে, ঠিক আছে, মানে অনেক লাভ হয়েছে, খেয়েছে দিয়েছে, সেইটা। দেই ব্রড নিউজ টু, তারা তো নানা রকম খবরও আনতো গো, শুধু যে যেত তা তো নয়। ব্রড লাইস অ্যান্ড ট্রুথ মিক্স টুগেদার, এবং খবর কী রকম আনতো দেখো, বিভিন্ন মানে সত্য মিথ্যা খিচুড়ি করে নিয়ে আসতো, খিচুড়ি বানিয়ে সব সত্য মিথ্যা নানা রকম খবর নিয়ে আসতো, ঠিক আছে। সো দ্যাট নো ম্যান নিউ হোয়েন টু রেজয়েস অ্যান্ড হোয়েন টু বি সরি। যেহেতু খবরগুলো সত্য মিথ্যা মানে মিশিয়ে ছিল, তাই কোনো মানুষই তখন বুঝতে পারতো না যে আমরা কখন আনন্দ করবো আর কখন দুঃখ করব। মানে একবার ধরে নাও হয়তো শুনলো যে আর যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, আবার একটা মিথ্যা নিউজ এলো যে আছে হয়তো সম্ভাবনা সঙ্গে সঙ্গে, তাহলে মানুষজন এইটা বুঝতে পারলো না কখন তারা আনন্দ করবে কখন দুঃখ প্রকাশ করবে। উই হার্ড ফ্রম দেম অ্যাবাউট ইউ অলসো, আমরা তো তাদের কাছ থেকে, যারা ট্রেডার্স, তুয়ানকে বলছে তুমি তো বাইরে গিয়েছিলে, কিন্তু ব্যবসা বাণিজ্য করতে যারা যেত তারা ফিরে এসে তোমার সম্পর্কেও কথা বলতো, ঠিক আছে। দে হ্যাড সিন ইউ হিয়ার, তারা তোমাকে এখানেই দেখেছিল, এই যে দ্বীপটার কথা বলছে সেখানে, ঠিক আছে। অ্যান্ড হ্যাড সিন ইউ দেয়ার, তারা ওখানেও তোমাকে দেখেছিল, মানে এখানে ওখানে তোমাকে দেখেছিল। অ্যান্ড আই ওয়াজ গ্ল্যাড টু হিয়ার, এবং এইটা শুনে আমার ভালো লেগেছিল। ফর আই রিমেম্বার দ্য স্টিয়ারিং টাইমস, তাহলে স্টিয়ারিং টাইম বলতে গেলে যুদ্ধের সময়টাকে বলা হয়েছে, খারাপ সময়টাকে বলা হয়েছে। অ্যান্ড আই অলওয়েজ রিমেম্বার্ড ইউ, তাহলে আমি যে কোনো খারাপ সময়ে হোক ভালো সময়ে হোক তোমাকে সর্বদাই মনে রেখেছিলাম, এইটাই আমি মানে এইটাই আমাকে ভালো লাগতো। তুয়ানকে আরও কিছু বলছে দেখো, টিল দ্য ডে কেম হোয়েন মাই আইজ কুড সি নাথিং ইন দ্য পাস্ট, তাহলে মানে যখন আমি ডায়ামেলানকে বিয়ে করার আগে পর্যন্ত ঘটনা, মানে তারপরের ঘটনাটা বলছে যে যতক্ষণ পর্যন্ত আমি পাস্ট জিনিসকে, টিল দ্য টাইম কেম হোয়েন মাই সিজ কুড সি নাথিং ইন দ্য পাস্ট, ঠিক আছে। মানে এমন একটা সময় আমার জীবন এসেছিল যখন আমি আর পাস্টের দিকে ফিরে তাকাইনি, মানে ডায়ামেলানকে নিয়ে যখন সংসার করতে শুরু করেছিল তখনকার কথা বলেছে। বিকজ দে হ্যাড লুকড আপন দ্য ওয়ান হু ইজ ডাইং দেয়ার ইন দ্য হাউস, কেননা সেই যে পাস্টের ঘটনাটাই যে এই বাড়িতে আজকে মারা যাচ্ছে তাকে তাড়া করেছিল, ঠিক আছে। মানে এখন আমাদের কাছে স্পষ্ট নয় যে ডায়ামেলানের সঙ্গে কেন এরকম একটা মিস্টেরিয়াস ব্যাপার জড়িত। আসলে ডায়ামেলানকে নিয়ে আসার আগে পর্যন্ত ডায়ামেলানকেও ও নিয়ে এসেছে প্রায় যুদ্ধ করার সময়, ঠিক আছে, ওদের সমাজের মেয়ে নয়, এগেনস্টে। তাহলে সেই পাস্টের ঘটনায়, সেই যুদ্ধই ডায়ামেলানের উপর দৃষ্টিপাত করেছিল যে এখন বর্তমানে এই বাড়িতে রয়েছে এবং মারা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমার 4th পার্টটা, একটা পেজ পড়া হলো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো সেটা জানিও, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তো 100%ই জানাতে হবে, ঠিক আছে, জানিও। ওকে, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।